একাদশ দ্বাদশের পাঠ্য পরিবর্তন, শেখ মুজিবের 52 দিনগুলো বাদ, দলীয় এজেন্ডা থেকে বেরিয়ে সঠিক শিক্ষা দেওয়াই উদ্দেশ্য। সিলেবাস কারিকুলাম যাতে এটা একটা কোনো দলের সম্পত্তি না হয়ে ওঠে। যে রাজনৈতিক সরকারই আসুক তারা একচোখা হয়ে যায়, এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম। অভ্যুত্থানের পর নানা ক্ষেত্রে সংস্কার শুরু হলেও শক্তিশালী বাজার সিন্ডিকেট, ঠকছে কৃষক ভোক্তা, কঠোর পদক্ষেপের দাবি। এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না। সিডরে ক্ষতিগ্রস্ত বরগুনায় নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার, বেড়িবাঁধ মেরামতে ধীরগতি, দুর্ভোগ মোকাবেলায় টেকসই সমাধানের দাবি। বায়ু দূষণ মোকাবেলায় ভারতের দিল্লিতে বন্ধ নির্মাণ কাজ, বাস ট্রাক চলাচল, পাকিস্তানের স্বাস্থ্য ঝুঁকিতে 1 কোটির বেশি শিশু। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনেক। 5 আগস্টের অভ্যুত্থানের পর বদল এসেছে একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ে। বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা 52 দিনগুলো আর শেখ কামালের জীবনী, তবে রেখে দেওয়া হয়েছে 7ই মার্চের ভাষণ। ইংরেজি বইয়ে সম্পূর্ণ নতুন পাঠ্য যুক্ত করা সহ আইসিটি বইয়েও এসেছে পরিবর্তন। পাঠ্য বইয়ের পরিমার্জনের বিস্তারিত তুলে ধরেছেন সহকর্মী ফরহাদ বিন নূর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর হাত দিয়েছে শিক্ষা সংস্কারেও। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়েও আনা হয়েছে সংযোজন বিয়োজন। ঠিক কোন বইয়ে কি কি সংযোজন বিয়োজন করা হলো আজকে সেটি জানানোর চেষ্টা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ বই থেকে বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীর অংশ 52 দিনগুলো। একইভাবে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ জাফর ইকবালের মহাজাগতিক কিউরেটর। এছাড়া কবিতা দিলওয়ারের মানুষ সকল সত্য আর মহাদেব সাহার শান্তির গানও বাদ পড়েছে। 28টি করে গদ্য এবং কবিতার মধ্য থেকে 2026 সালের এইচএসসি পরীক্ষার জন্য 12টি করে গদ্য এবং কবিতা নির্বাচিত করা হয়েছে, যেখানে গদ্য নতুন করে যুক্ত হয়েছে প্রমথ চৌধুরীর সাহিত্যে খেলা, মোতাহির হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ, সৈয়দ মুজতবা আলীর গন্তব্য কাবুল এবং শওকত আলীর কপিল দাস মুর্মুর শেষ কাজ। আর কবিতা যুক্ত হয়েছে আলাউলের ঋতুবর্ণন এবং আল মাহমুদের বিখ্যাত সোনালী কাবিন কাব্যগ্রন্থের প্রত্যাবর্তনের লজ্জা। প্রমথ চৌধুরী বর্ষা এর পরিবর্তে সাহিত্যে খেলা, রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ এর পরিবর্তে অর্ধাঙ্গী এবং কাজী নজরুল ইসলামের আমার পথের পরিবর্তে যৌবনের গান যুক্ত করা হয়েছে। তবে সহপাঠীর উপন্যাস ও নাটকে কোনো পরিবর্তন আনা হয়নি। ইংলিশ ফর টুডে বইয়ে শেখ কামালকে নিয়ে 6 পৃষ্ঠার যে জীবনী এতদিন পাঠ্য ছিল সেটি বাদ দেওয়া হয়েছে। রাখা হয়েছে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ। তবে এই ভাষণের পরিচয়ে শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হয়েছে, সঙ্গে তার ছবিও। এছাড়া এই বইয়ের সম্পূর্ণ নতুন করে রিডিং ফর প্লেজার যুক্ত করা হয়েছে, যেখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম, ল্যাংস্টন হিউজেসের থ্যাংক ইউ ম্যাডাম, সাদাত হোসেন মান্টুর তোবা টেকসিং গল্প, ইমাম আল গাজ্জালির ডেথবেড, এমিলি ডিকিনসনের হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, পাবলো নেরুদার বার্ড এবং আন্তন চেখোভের নাটক প্রপোজাল পাঠ্য হিসেবে রাখা হয়েছে। এবং সবশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়েও এসেছে খানিকটা পরিবর্তন। প্রথম অধ্যায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিস্তর জানতে নতুন করে আরও 2টি প্যারা সংযোজন করা হয়েছে। একই অধ্যায়ের ক্রায়োসার্জারি বাদ দিয়ে সেই জায়গায় যুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ ইন্টারনেট অফ থিংস, প্লেজিয়ারিজম লেখা হয়েছে নতুন করে। আর পঞ্চম অধ্যায়ের কনসেপ্ট অফ প্রোগ্রামিং একেবারে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে ভিজুয়াল বেসিক, অ্যালগল, ফোরট্রান এর মতো অপ্রচলিত প্রোগ্রামগুলোর ধারণাও। বিগত স্বৈরাচার সরকারের সময় শিক্ষাক্রমে একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। সেখান থেকে বের হয়ে শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের উদ্দেশ্যেই পাঠ্য বই পরিমার্জন করা বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। শিক্ষা সিলেবাস কারিকুলাম যাতে এটা একটা কোনো দলের সম্পত্তি না হয়ে ওঠে। পরিমার্জন করতে গিয়ে আমাদের শুধু যে গ্রহণ বর্জন করতে হয়েছে তা নয়, অনেক কিছুই, অনেক বানান, অনেক বাক্য, এগুলোরও পরিবর্তন করতে হয়েছে। বেশ কিছু ছবি পরিবর্তন করতে হয়েছে। এদিকে এই পরিমার্জন জুলাই বিপ্লবেরই আকাঙ্ক্ষা বলে মনে করেন এই শিক্ষাবিদ। আমাদের ছাত্র জনতার বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে, সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি, কিন্তু এটার একটা স্থায়ীকরণ প্রয়োজন।
যাতে করে পরবর্তীতে আবার পরিবর্তন না হয়ে যায়। যে রাজনৈতিক সরকারই আসুক তারা একচোখা হয়ে যায়। এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম। চলছে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের কাজ। দু একদিনের মধ্যে যেতে শুরু করবে বাজারেও। নকল এড়াতে বইয়ের প্রথম 2 পাতায় এনসিটিভির মনোগ্রাম দেখে কিনতে হবে শিক্ষার্থীদের। তবে প্রিন্টিং প্রেসগুলোকে মানসম্মত বই বাজারে সরবরাহের আহ্বান সংশ্লিষ্টদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কর্তৃত্ববাদী সরকারের বিদায় ঘণ্টা বাজানো গেলেও নিয়ন্ত্রণে আসেনি বাজার। উল্টো মধ্যশক্তিভোগী সহ বাজার সিন্ডিকেট আরও যেন শক্তিশালী হয়েছে বলেই মন্তব্য করছেন বিশেষজ্ঞরা, যার প্রমাণও মিলেছে সরজমিনে কৃষক পর্যায় থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর যেই চক্র তার পরিদর্শনে গিয়ে, যেখানে দেখা গেছে কৃষকের উৎপাদিত সবজি 3 থেকে 5 হাত ঘুরে দাম বাড়ে 3 গুণ পর্যন্ত, যেখানে ঠকছে কৃষক ও ভোক্তা আর লাভের গুড় খাচ্ছে ফরিয়ারা। আহাদ আহমেদের ক্যামেরায় বাকিরা জানাচ্ছেন রকিবুল রাহাত। প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য অজুহাত দেখিয়ে মাত্র কিছুদিন আগেই রাজধানীর খুচরা বাজারে অধিকাংশ সবজি সেঞ্চুরি হাঁকিয়েছিল। তবে বর্তমানে কিছুটা দাম স্থিতিশীল হয়েছে। কিন্তু সবজির বাজার হঠাৎ করেই এমন উথাল পাতাল কেন হয় তা জানতে আমরা রাজধানী থেকে 3টি সবজি বাছাই করতে চাই। সেক্ষেত্রে আজকের বাজার আমরা দেখছি করল্লা বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 100 টাকা কেজিতে, ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা পিস এবং শীতকালীন আগাম সবজি শিম বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। খুচরা পর্যায়ে যখন এমন দাম, তখন উৎপাদক পর্যায়ে কেমন এবং তা কতটি হাত ঘুরে রাজধানীতে আসে তা জানবো আজকের প্রতিবেদনে। ঢাকার বাজারে প্রায় সব ধরনের সবজি আসে দেশের অন্যান্য জেলা থেকে। বাজার বিশ্লেষণে তাই আমরা বেছে নিলাম ঢাকার প্রতিবেশী জেলা মানিকগঞ্জকে। পাতার শরীরের শিশির ভাঙেনি তখনও, অথচ ভোরের আয়েশি ঘুমে সমাপ্তি টেনে কৃষকের মাঠে মাঠে ব্যস্ততা করছেন ফসলের পরিচর্যা। গ্রামের নাম বারাহির চর। এখানেই নিজের 60% জমিতে করল্লা চাষ করেছেন আবু সাইদ। জানালেন খরচের ফিরিস্তি। আমার 60% জায়গায় প্রতি ডিসিমেল কি আর কি 1,500 টাকা খরচ হয়েছে। আমি প্রতি শতাংশ থেকে 20 থেকে 25 কেজি করে আর কি পাইছি। মন হিসাবে এই যে আপনার 800 টাকা মন বা 1600-1700 টাকা মন, মানে করলা বুঝে আর কি। সাইদের মতন আরও অনেক চাষি খেতে চাষ করছেন শসা, ধুন্দুল, পটল, বেগুন, শিম, ফুলকপির মতো সবজি। জমি থেকে উৎপাদিত ফসল তুলে কৃষকেরা সাধারণত নিয়ে আসেন পাশের অস্থায়ী আড়তে। প্রধান খরচ মানে কেজি হিসাবে হয়তো বাই করা যাবে না। বিক্রি করতেছি হলো প্রথম বেচছি 2800 টাকা, পরে 2200 টাকা, এখন আর কি কমছে একটু দাম। সবজির দরদাম এবং বেচা কেনার বিষয়ে বিস্তারিত জানতে গোপনে ভিডিও ধারণ করে এখন টিভি। কত দিবি তুই? জানা গেল সবজির প্রাথমিক ক্রেতা স্থানীয় ব্যাপারীরা। পরিচিত কৃষকের ক্ষেত থেকে তুলে আনা পণ্য কেনেন তারা। দর হাঁকান আশেপাশের বাজার অনুযায়ী, যা পরিবর্তন হয় প্রায় প্রতিদিন। এবার দেখা যাক আমাদের নির্ধারণ করা করল্লার বাজার দর কত। আরো 2-4টা দাম হইছে। আচ্ছা ঠিক আছে, যাও ক্লিয়ার। 900 থেকে 1200 টাকায় প্রতিমন করল্লা কিনছেন স্থানীয় ব্যাপারীরা, অর্থাৎ কেজিতে 30 টাকা। 30 মনের মাল আপনার 1000 থেকে 1200 পর্যন্ত কিনছি। ঢাকা পাঠাইতে হলে লেবার খরচ আছে এবং আড়তদারিয়া দেন লাগে, তো 1600-1700 পড়ে জায়গা। স্থানীয় ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করেন এখানকার বড় ব্যবসায়ীদের কাছে, যারা সবজিগুলো সরাসরি ঢাকা এবং অন্য জেলাতে পাঠান। দ্বিতীয় হাতেই পণ্যের দাম মন প্রতি বাড়লো 200 টাকা। কিন্তু কেন? কিনছি হলো 1500-1600 টাকা মন। আড়তদারি আছে, লেবার বিল আছে, গাড়ি ভাড়া আছে, এই খরচ হলে 45 টাকা পড়বো। স্থানীয় আড়ত ছাড়াও মানিকগঞ্জের জাগির কাঁচাবাজার আড়তে ফসল বিক্রি করেন কৃষক। এখানে দেখা মিলল রকমারি সবজির। আরেক সবজি ফুলকপি নিয়ে জানতে কথা হলো ব্যবসায়ী বশির আহমেদের সাথে। আমার প্রতি কেজিতে উৎপাদন খরচ আছে 20 টাকা থেকে 25 টাকা করে। তবে এখন বর্তমানে যে বাজার মূল্য পেয়েছি, আমাদের এটা চালান আসবে, লাভ হবে না। কারণ হচ্ছে আমাদের আগাম সিজনে যে ফুলকপিগুলো করি, এতে কিন্তু আমাদের খরচটা অনেক বেশি।
ঢাকায় পিস হিসাবে বিক্রি হওয়া ফুলকপি মানিকগঞ্জ আড়তে কেনা হচ্ছে কেজি অথবা মনে। বাজার দর অনুযায়ী 1800 টাকা মন। সেক্ষেত্রে প্রতি পিস দাম পড়ে 35 টাকার মতন। আর শীতকালীন আগাম সবজি শিম আড়তদাররা কৃষকের কাছ থেকে কিনছে 1650 থেকে 1700 টাকা মনে। কেজি পড়ে 40 থেকে 42 টাকা। দামি আনছি হলো আপনার 300 পিস 350 পিস, এটি তো আপনার ঢাকায় নিয়ে পোষাইব না। আমার ঠগা, পাবলিকেরও ঠগা, বেসুয়ের লাভ। এখানে শতকরা 5 টাকা কমিশনে পাইকারদের কাছে সবজি বিক্রি হয় বলে দাবি করেন আড়তদারেরা। তারপর পণ্য পাঠানো হয় ঢাকায়। আমি কৃষককে বিক্রি করে দেব, বিক্রি করে দেওয়ার পরে আমার পার্সেন্টেজ হলো শতকরা 5 টাকা। আমরা এখান থেকে মাল কিনে আপনার মনে করেন যে ঢাকা যাত্রাবাড়ি, তারপরে কক্সবাজার, চকরিয়া এইসব মুকামে আমরা মাঝারি গাড়ি দিয়ে পাঠাই আর কি। আড়তদারের কথা ধরে এবার ফিরতে চাই ঢাকায়, দেখতে চাই ঢাকার আড়তের বাজার দর। রাতের কারওয়ান বাজার 10টার পরপর দেশের অধিকাংশ জেলা থেকে ট্রাকে চেপে সবজি পৌঁছায় রাজধানীর এই বাজারে। এবার জানতে চাই স্থানীয় আড়তের সবজির দামের সঙ্গে কতটা ফারাক ঢাকার আড়তের। বাজার ঘুরে দেখা গেল কারওয়ান বাজারের কিছু কিছু সবজি বিক্রি হয় 5 কেজিতে 1 পাল্লা হিসাবে। ফুলকপি, লাউ, চালকুমড়ার মতন সবজি শতক বা 20 হিসাবে। এখানে করল্লা মানভেদে মিলছে 400 টাকা পাল্লা, কেজিতে 80 টাকা। শিমের পাল্লা 480 থেকে 500 টাকা, কেজিতে প্রায় 100। কারওয়ান বাজারে মানিকগঞ্জের ফুলকপি পাওয়া গেল না। এর চেয়ে মানে এবং আকারে ছোট লালমনিরহাটের প্রতি পিসের ফুলকপির বাজার চলছে 32 থেকে 35 টাকায়। ওখানে লেবার খরচ পার পিস মনে করেন 1 টাকা 1.5 টাকা পিস পড়ে যায়, গাড়ি ভাড়া 3 টাকা 4 টাকা পিস পড়ে, তারপর ওয়েস্টেজ আছে, এগুলো সব মিলে দেখা গেছে যে 28-30 টাকা 32 টাকা পড়ে যায়। 400 টাকা পাল্লা, 80 টাকা পাইকারি, আরো খরচ আছে কেজি 2 টাকা। ঠিক আছে, আপনার নুনতি খরচ আছে, গাড়ি ভাড়া আছে, ঘাটতি আছে। বাজার বিশ্লেষণে দেখা গেল কৃষক পর্যায় থেকে ঢাকার খুচরা ব্যবসায়ীদের হাতে পণ্য পৌঁছায় কম বেশি 5টি হাত ঘুরে, যেখানে আছে নানা ধরনের সিন্ডিকেট। আর এতে উৎপাদন মূল্যের দ্বিগুণ বেড়েছে সবজির দাম। ক্যামেরায় স্বীকার না করলেও কয়েকজন পাইকার জানান, কারওয়ান বাজার ও ঢাকার অন্যান্য পাইকারি বাজারে ট্রাক থামলেই মাল ভাঙার খরচ গুনতে হয় 2000 টাকা। এছাড়াও পরিবহন ও লেবার খরচের অজুহাত দিলেন তারা। আমার এক গাড়ি মাল বেচতে ভর্তি কাটা বেচা কিনা মানে শেষ হইব 21000 টাকা খরচ হইব। লেবারের মাল বস্তা প্রতি খরচ নেয়, আর পরে আপনার ময়লা হালা তারা 20 টাকা করে নেয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানান সংস্কারের রব উঠলেও বাজার সিন্ডিকেটে পরিবর্তন আসেনি বলে মতামত দেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার কারণেই অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ তাদের। দুর্ভাগ্যজনকভাবে যেটা মানুষের 18 কোটি মানুষের স্বার্থ জড়িত, সেটা হলো নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনা। এখানে কিন্তু তারা সংস্কারের কোনো কথা বলে নাই। তো তার কারণে ব্যবসায়ীরা মনে করলো যে না, ঠিক আছে, আগে আমরা যেভাবে করেছি এটা এখন এবারও চলবে। প্রশাসনের অস্থিরতা ও দুর্বলতায় বাজার সিন্ডিকেট আরো শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ। যা ভাঙতে দরকার সরকারের কঠোর নিয়ন্ত্রণ। এখন যে বাজারের পরিস্থিতি, এই যে অস্বাভাবিক পরিস্থিতি যারা তৈরি করে রেখেছে, তাদের বিরুদ্ধে কি আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখেছি? একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি হতো, কারো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হতো। তো সেটা তো হচ্ছে না। তো এই কারণেই কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে। আমি মনে করি যে এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি, তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না। ইতিমধ্যে সরকার টিসিবি এবং বেসরকারি উদ্যোগে পণ্য বিক্রির মাধ্যমে সমান্তরাল বাজার সৃষ্টির ব্যবস্থা করেছে। তবে সিন্ডিকেট দমাতে না পারলে স্থায়ী সমাধান আসবে না বলে শঙ্কা বাজার অর্থনীতিবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে ফের বেড়েছে আলুর দাম। কেজিতে 5 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে আলু, 70 থেকে 75 টাকায়। এছাড়া দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকা। অন্যদিকে ঝালকাঠিতে বাড়তি সবজির দাম। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা, আর ঝালকাঠি শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। শুরুতেই চলে যেতে চাই সানি আপনার কাছে, আপনি তো আছেন কারওয়ান বাজারে, তো জানাবেন যে পেঁয়াজের দাম বেড়েছে বা ইসের দাম বেড়েছে, আলু পেঁয়াজের দাম, এর পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর নিত্যপণ্যের যে দরদাম সেই বিষয়ে বা কি জানতে পারছেন বাজার থেকে?
অনেক আপনি জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আলুর যে দামটা সেটা কিন্তু বেড়েই চলছে। প্রথমত আমরা দেখতাম যে 5 কেজি যেটা বিক্রি হতো সেটার দামও বেড়েছিল, কেজি পাল্লা যেটা বলে। একই সাথে আজকে খুচরা বাজারও কিন্তু দেখেছি যে 70 থেকে 75 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, যেটা গেল সপ্তাহে ছিল 60 থেকে 65 টাকা করে। তারা বলছেন আমাদেরকে যে আসলে আড়তদাররা এই আলু মজুত করে হচ্ছে যে তারা দাম বাড়াচ্ছে। এবার একই সাথে বলছে যে এখন পর্যন্ত নতুন আলু ওইভাবে বাজারজাত শুরু করেনি, বাজারে সরবরাহ কম থাকার কারণে যে আলুর যে দাম সেটা বাড়ছে। আর কিছু কিছু নতুন আলু বাজারে পৌঁছালো, সেগুলোর দাম কিন্তু চাওয়া হচ্ছে 120 টাকা কেজির উপরে। একই সাথে যদি আমি আরও একটু বলি, পেঁয়াজের দামও কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু বেশি বিক্রি, অনেক 100 টাকা 130 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, যেটা এখনও আসলে চলমান রয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম খুচরা বিক্রেতাদের কাছে যে এখনও বাজার পেঁয়াজের যে রপ্তানি সেটা আর কি পর্যাপ্ত না, চাহিদা অনুযায়ী যেটুকু দরকার ছিল বাজারের যে চাহিদা সেই অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ হচ্ছে না, এর ফলে কিন্তু পেঁয়াজের দামটাও কমানো হচ্ছে না। একই সাথে যদি আমরা শীতকালীন সবজির কথা বলি, শীতকালীন সবজি যদি বাজারজাত এখনও শুরু করেছে, গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু বাজারজাত হওয়া শুরু করেছে, তারপরে কিন্তু সবজির যে দামটা সেটাও কিন্তু মোটা বলা চলে যে নাগালের বাইরে। একই সাথে যদি আমরা একটু বলে চাই যে আমরা আজকে দেখলাম যে শিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজির উপরে বা 100 টাকা করে, একই সাথে করল্লাও 100 টাকা, একই সাথে যদি আমরা বলি বরবটিও কিন্তু 90 থেকে 100 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। অর্থাৎ সবুজ সবজিগুলোরও কিন্তু দাম আগের তুলনায় মানে বেড়ে চলছে। অর্থাৎ শীতকালীন সবজি বাজারে আসা শুরু করলেও কিন্তু এখন পর্যন্ত যে সবজির যে দাম সেটা কিন্তু এখনও চলমান রয়েছে। আরও যদি বলি কাঁচা মরিচের দাম কিছুটা আগের মতোই রয়েছে, অর্থাৎ কাঁচা মরিচের যে দাম যে 2-3 সপ্তাহ আগে ছিল 200-250 টাকা, সেটা কিন্তু এখন 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ যতটুকু বোঝা যাচ্ছে যে কোনো কিছুতেই আর কি কাঁচা বাজারের যে দাম সেটা লাগাম টানা সম্ভব হচ্ছে না। তো কারণ বাজার থেকে কাঁচা বাজার নিয়ে আলু পেঁয়াজের দাম নিয়ে এই ছিল সবশেষ আমার কাছে। ফিরছি এবার চলে যেতে চাই ঝালকাঠিতে, সেখানে আছেন সকল আলামিন তালুকদার। আলামিন, শীত আসন্ন, এই আসছে শীতে শাকসবজির পর্যাপ্ততা থাকার কথা বাজারে, কিন্তু সেই পর্যাপ্ততা নাই কেন? পাশাপাশি জানাবেন যে শাকসবজির যে দরদাম তা বৃদ্ধির পেছনের ব্যবসায়ীরা বা কারণ কি বলছেন? কার মধ্যে দিয়ে যায়। ধন্যবাদ। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে কিন্তু ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি কিন্তু বাজারে শীতকালীন প্রচুর সবজির পসরা সাজিয়ে বসছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে সব ধরনের সবজি থাকলেও গেল সপ্তাহের তুলনায় আজকের বাজারে কিন্তু অধিকাংশ সবজির দাম গেল সপ্তাহের তুলনায় বাড়তি দামে বিক্রি হতে দেখা গেছে। এর কারণ হিসেবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে ঝালকাঠির বাজারে যে পরিমাণ সবজির চাহিদা রয়েছে, এর 70 থেকে 80 ভাগ যোগান আসে যশোর, সাতক্ষীরা এবং খুলনা থেকে। তবে সেই মোকাম থেকে কিন্তু তারা বাড়তি দামে সবজি কেনেন, এবং এই কারণেই তারা বাড়তি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। তবে আজকের বাজারে বিক্রি হচ্ছে, আমি এমন কিছু সবজির দাম জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে পটল বিক্রি হতে দেখা গেছে 60 থেকে 70 টাকা, করল্লা বিক্রি হচ্ছে 100 টাকা, ফুলকপি বিক্রি হতে দেখা গেছে 100 থেকে 110 টাকা কেজি দরে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 80 টাকা, সিম বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, বেগুন, সাদা বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা এবং কালো বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 45 টাকা, মূলা 50 টাকা, শসা 50 টাকা এবং প্রতি পিস লাউ বিক্রি হতে দেখা গেছে 80 থেকে 120 টাকা। আমি যে কয়টি সবজির দাম বলেছি, এই সমস্ত সবজি কিন্তু গেল সপ্তাহের তুলনায় আজকের বাজারে 10 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত শাকসবজি রয়েছে, সে সমস্ত শাকসবজিও কিন্তু বাড়তি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন তারা এই যে শীতের শুরু, এই সময় বাজারে প্রচুর শীতকালীন সবজি রয়েছে, তারপর তারা বেশি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তারা এজন্য দুর্বল বাজার মনিটরিং কে দুচ্ছেন। তারা বলছেন যে প্রশাসন অথবা ভোক্তা অধিকার যদি নিয়মিত বাজার মনিটরিং করে, তাহলে কিন্তু এই সবজির দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। তাই তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা যেন নিয়মিত বাজার মনিটরিং করেন। আর ব্যবসায়ীরা বলছেন যে আর কয়েকদিন পর শীতকালীন প্রচুর সংখ্যক সবজি আসতে শুরু করবে, তখন হয়তো বা কিছুটা দাম কমে কিনতে পাওয়া যাবে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতি সব শেষ। অনেক
রাজধানীর কারওয়ান বাজার ও ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার শাকসবজি সবশেষ দরদাম। এবার একটু মাছের বাজারের খবর জানতে চাই। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে সরবরাহ বাড়ায় চাষের মাছের পাশাপাশি দাম কমেছে অধিকাংশ সামুদ্রিক মাছের। অন্যদিকে চাঁদপুরে কমেছে ইলিশের সরবরাহ। বিস্তারিত জানতে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং চাঁদপুরের বড়বাজার স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবের। প্রথমে মাহফুজ, আপনার কাছে যেতে চাই, জানাবেন যে মাছের দরদাম কেমন দেখতে পাচ্ছেন এবং ইলিশ মাছের দরদামি আজকে কেমন? অনেক সাপ্তাহিক ছুটির দিনে সাধারণত বাজারে মাছের সরবরাহ যেমন বাড়ে তেমনি ক্রেতাদের সমাগমও বাড়ে। আমরা আজকের বাজারে এসে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। চট্টগ্রামের কর্ণফুলী বাজারে এসে দেখতে পাচ্ছি চাষের মাছের সরবরাহ বেড়েছে, একই সাথে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। সেই জায়গাতে সপ্তাহ ব্যবধানে 20 থেকে 50 টাকা পর্যন্ত মাছের দাম কমেছে। আমরা যদি নির্দিষ্ট করে বলি সেক্ষেত্রে আজকের বাজারে রুই মাছ আকার ভেদে বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা কেজি দরে। এছাড়া কাতল মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 270 থেকে 300 টাকায়। বড় আকারের যেগুলো অর্থাৎ 1-3-4 কেজি ওজনের যে রুই কাতল সেগুলো অবশ্যই 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া মাছ আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 200 টাকার উপরে। পাঙ্গাস আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়, যা গত সপ্তাহেও আমরা দেখেছি 200 টাকা কিংবা 210 টাকা বিক্রি হয়েছিল। এর মধ্যে আমরা সামুদ্রিক মাছের কথা যদি বলি সেক্ষেত্রে লইট্টা মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকায়। আর অন্য যে সামুদ্রিক মাছগুলো আছে সেগুলো বিশেষ করে পোয়া মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 140 থেকে 200 টাকা কেজি দরে। অন্যান্য যে মাছগুলো আছে তারা আমরা দেখতে পাচ্ছি রূপচাঁদা, ছুরি মাছ, এগুলো কিন্তু অনেক সপ্তাহ ব্যবধানে 20 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যেহেতু সাগরে মাছ ধরার যে নিষেধাজ্ঞা ছিল সেটি উঠে গেছে, জেলেরা সাগরে যাচ্ছে, মাছ ধরছে, তাদের জালে মাছ ধরা পড়ছে, যার কারণে বাজারে সরবরাহ বেড়েছে এবং দামও আস্তে আস্তে কমে আসছে। তবে ইলিশের কথা যদি বলি আমরা অনেকটা স্থিতিশীল রয়েছে দাম। গত সপ্তাহেও আসলে ইলিশ যে দামে বিক্রি হয়েছিল আজকের বাজারেও ঠিক একই দামে ইলিশ বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বড় আকারের ইলিশ যেগুলো 1 কেজি ওজনের বেশি, সেই ইলিশগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। এছাড়া 1 কেজি ওজনের কম 900 গ্রাম কিংবা 950 গ্রাম ওজনের যে ইলিশ সেগুলো আজকের বাজারে বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়। যারা এখানে ব্যবসায়ী আছেন তারা বলছেন আসলে সামুদ্রিক অন্যান্য মাছের সরবরাহ বাড়লেও বাজারে ইলিশের সরবরাহ তেমন নেই, যার কারণে তার প্রভাবটি দামের উপর গিয়ে পড়েছে। তো সব কিছু মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে মাছের দরদামের সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই চাঁদপুরের, সেখানে বড়বাজারে আছেন সহকর্মী তালহা জুবের। জুবের, জানাবেন যে মাছের সরবরাহ কম থাকার পেছনে, ইলিশের সরবরাহ কম থাকার পেছনে কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আর সমুদ্রে মাছই বা কেমন ধরা পড়ছে? আমি কথা বলছিলাম ব্যবসায়ীর সাথে বা যারা মাছ ধরে দিলেছে প্রভাব পড়ছে। বড় সাইজের ইলিশ বিক্রি করা হতো 1750 থেকে 1800 টাকায়, আজকের বাজারে বিক্রি করা হচ্ছে কিছু কিন্তু মাছের দাম 50 টাকা বেড়েছে। মাঝারি সাইজের ইলিশ বিক্রি করা হচ্ছে 1350 থেকে 1400 টাকা, এবং ছোট সাইজের বিশেষ করে 3-4টা কেজি হয় এই টাইপের বিক্রি করা হচ্ছে 700 থেকে 800। রাজধানীর মিরপুর 11 সংলগ্ন মিল্লাত বিহারি ক্যাম্প থেকে 26 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে গাঁজা, হিরোইন, 7টি ছুরি, 5টি চাপাতি এবং মাদক বিক্রয়ের জন্য নগদ 31,260 টাকা উদ্ধার করা হয়। যৌথ বাহিনী জানায় পল্লবী থানায় এই আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
শীতের আগমনের সাথেই ব্যস্ততা বাড়ছে গাছিদের। গেল ৫ বছরে যশোরে খেজুর, গুড় ও রস থেকে বাণিজ্য হয়েছে ৪৫০ কোটি টাকা। চলতি মৌসুমে উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। রিপন হোসেন জানাচ্ছেন বাকিটা। প্রকৃতির পালাবদলে এখন প্রভাতে শিশির ভেজা ঘাস আর সামান্য কুয়াশার আবরণ জানান দিচ্ছে শীতের আগমন। তাই আবারও শীত মৌসুম শুরু হতে না হতেই গাছ তোলা, হাঁড়ি প্রস্তুত, রস জ্বালানোর চুলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের গাছিরা। আর কয়েকদিন পরেই রস সংগ্রহ করে মেঠো পথ ধরে নিরন্তর ছুটে চলবেন তারা। আমরা গাছ তুলবো, চাষবো, ভাড় আনবো, চুলো বানাবো, তারপরে মাসখানেকের ভিতরে আমরা রস পাবো। এখন গাছ তুলছি, গাছ চাষ দিচ্ছি, বুঝছেন। এখন গাছিরা এসে খুব কাজ তাড়াহুড়োর পরে, এখন তো সিজন, তাড়াহুড়োর পরে গাছ তুলছে। এই দেশের এই খেজুর গাছই হলো যশোরের সম্পদ, হচ্ছে এই দেশের সম্পদ। এই রসগুড়ি বিখ্যাত, দেশ বিদেশে যায়। গাছ হালকা করে কাটবে আর 4-5 ভাগে গাছ কাটে, যার জন্য রসটা মিষ্টি হয়, গাঢ় হয়, আলাদা একটা টেস্ট। যশোরের বানিয়ালী গ্রামের আবুল কাশেম গত বছর ২৮টি গাছ থেকে রস সংগ্রহ করে গুড় পাটালি তৈরি করে লাভ করেছিলেন ৩০,০০০ টাকা। এবছরও সমপরিমাণে খেজুর গাছ তুলেছেন তিনি। ৪০ বছর আগের থেকে আমি গাছ কাটি। এই মোটামুটি গরিব মানুষ তো, ওর কোনো হিসেব থাকে না, এরপরে মোটামুটি আমার চলে। যশোরের গুড় শুধু দেশ জুড়ে সমাদৃতই নয়, পাল্টে যাচ্ছে এই জেলার অর্থনীতিও। গেল ৫ বছরে এই জেলায় উৎপাদন হয়েছে ১৫ লাখ টনের বেশি রস ও গুড়, যাতে বাণিজ্য হয়েছে ৪৫০ কোটি টাকার বেশি। চলতি বছরেও জেলায় ৩,৪০,০০০ টন গুড় ও ৪৯,৫০০ লিটার রস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য ৯১,২০,০০,০০০ টাকা। গুড় পাটালির নির্ভেজাল স্বাদ ও ঐতিহ্য ধরে রাখতে নতুন করে খেজুর গাছ রোপণের পাশাপাশি গাছিদের প্রশিক্ষণ, উপকরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছেন কর্মকর্তারা। আমাদের এই খেজুরের গুড় এর চাহিদা সারা বাংলাদেশেই রয়েছে। প্রায় ১ কোটি খেজুরের চারা ইতিমধ্যে আমরা রোপণ করেছি এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ইতিমধ্যে আমাদের এক ব্যাচ ট্রেনিংয়ের জন্য আমাদের শিডিউল হয়েছে। যশোর জেলায় ৬৬৫ হেক্টর জমিতে ৩,০৪,০০০ খেজুর গাছ আছে, আর গাছি রয়েছে ৫,১২৫ জন। এখন যশোর। ১৭ বছর আগে ২০০৭ সালের আজকের এই দিনে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয় উপকূলীয় জেলা বরগুনা। সে ক্ষত বুকে নিয়ে আশার বসতি গড়ে তুলেছেন উপকূলীয় বাসিন্দারা। তবে দীর্ঘ সময় পরেও দুর্যোগ মোকাবেলায় টেকসই কোনো সমাধান মেলেনি এই প্রান্তিক জনগোষ্ঠীর কপালে। কেমন আছেন তারা? জিয়াদ মাহমুদের প্রতিবেদনে দেখবেন বাকিটা। ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা বোঝাতে পশ্চিমা গণমাধ্যম এটিকে আখ্যা দেয় আর সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম উইথ কোর অফ হারিকেন উইন্ডস হিসেবে। আঘাতের তীব্রতায় সেদিন মুহূর্তই ধ্বংসস্তূপে পরিণত হয় প্রান্তিক এই জনপদ। বরগুনায় সিডরের প্রভাবে ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হয় নিম্নাঞ্চল। ব্যাপক ক্ষতি হয় জানমালের। উপকূল জুড়ে সিডরের ক্ষয়ক্ষতির সে চিত্র আজও ভোলেনি উপকূলীয় বাসিন্দারা। ৬ মাস তোমাকে খালি কানতে কানতেই গেছে, আর ওই মেয়ে ছোটরা পাই না, তখন বিরছেইছি, খালি যেখানে খোঁজ পাইছি সেখানে দৌড়ে গেছি। সিডর শুরু হওয়ার পর তো মাইয়েলো রাস্তায় উঠছি পর ওই মাইয়া দৌড়ি যে মেলা আছে অন্য বাজারে লগে সেইবার চুল পেঁচাইছে। একজন মহিলা গর্ভবতী, তার পেটের ভিতরে একটা বাচ্চা প্রায় 7 মাস 8 মাস হয়েছে, সেটা ওই এক কবরে 2 জন রাখা হয়েছে। এই তো 30টা কবর এই জায়গায় দেওয়া হয়েছে। 15-20 মিনিটের মধ্যে দেখি আমরা আমাদের কোমর সমান পানি এই আমাদের সিপিপি অফিসে, অর্থাৎ একটা ভয়ঙ্কর মানে ওটা কি বলে সুপার সাইক্লোন যাকে বলে 220 কিলোমিটারের ঊর্ধ্বে এর তীব্রতা ছিল। 5 ক্যাটাগরির ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর স্থানীয়দের সহায়তা এগিয়ে আসে বিভিন্ন দাতা সংস্থা। তবে সেই সহায়তা একেবারেই নামমাত্র। শত কোটি টাকা বরাদ্দ আমরা শুনছি, কিন্তু আসলে বাস্তবে সেটা জনগণের কাছে সেটা পৌঁছায় নাই। শুধুমাত্র ছবি সর্বস্বই ছিল তাদের এনজিওর সাহায্যের, তাদের সাহায্যের ধরন। বাড়িঘর আমাদের ক্ষতি হয়, গরু বছর বন্যায় নিয়ে যায়, আবার নৌকাদুন একেবারে নিঃস্ব হয়ে যায়। তাদেরকে আসলে দেয় কি 2 শুকনো মুড়ি 2 শুকনো চিরা। ঘূর্ণিঝড় তো দূরের কথা, জোয়ারের পানিতে টেকার মতো বেরিবারটিও করা হচ্ছে না। তো এখানে যেটা বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বরাদ্দ নেই, বরাদ্দ কম। আসলে যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দটা পুরোপুরি খরচ করা হয় না।
সেখানে দুর্নীতি রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বরগুনায় এখনও নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। পাশাপাশি জেলার 805 কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে রয়েছে ধীরগতি। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রকল্পের কাজ চলমান রয়েছে। 4 কিলো খুবই ঝুঁকিপূর্ণ। এই জায়গা থেকে যদি আমাদের ব্লকটা দেওয়া হয় তাহলে আসলে আমরা সবচেয়ে উপকৃত হই। যে সকল উপকূলীয় বাঁধ আছে সেই বাঁধগুলো বর্তমানে যে অবস্থা আছে সেগুলো পুনর্নিরীক্ষার মাধ্যমে আমরা বিল্ড ব্যাক বেটার কনসেপ্টের মাধ্যমে পুনর্গঠন এবং পুনঃসংস্কার করতে পারি। যেখানে বাঁধ নেই সেখানে বাঁধ যথাযথ হয়েছে কিনা এবং টেকসই হয়েছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোকপাত করতে পারি। সিআইপি প্রকল্প যেটা বিদেশি অর্থায়নে বাস্তবায়িত হয়েছে, একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং এর পরবর্তী ফেজ সিআইপি 2 প্রকল্প প্রস্তাবিত আছে। তো আসলে এই প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয় তখন একটা স্থায়ী সমাধান হবে। কিন্তু আমাদের যেহেতু 805 কিলোমিটার বেড়িবাঁধ, এটাকে পুরোপুরি স্থায়িত্ব রূপ দিতে সময় লাগবে। ঘূর্ণিঝড় সিডর উপকূলবাসীর কাছে এক বিভীষিকার নাম। সরকারি হিসেবে এই ঘূর্ণিঝড়ে বরগুনায় প্রাণ হারায় 1345 জন, বেসরকারি হিসেবে যা আরও কয়েক গুণ। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বায়ু দূষণের লাগাম টানতে হিমশিম খাচ্ছে ভারত ও পাকিস্তান। দূষণের মাত্রা এতটাই ভয়াবহ যে একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলছে না কোনো সাফল্য। দর্শক জানলে অবাক হবেন, দূষণের ভয়াবহতায় ভারতের রাজধানী দিল্লিতে বন্ধ সব নির্মাণ কাজ, বাস, ট্রাক চলাচল। পাকিস্তানের স্বাস্থ্য ঝুঁকিতে 5 বছরের কম বয়সী 1 কোটির বেশি শিশু। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ঘন বিষাক্ত ধোঁয়াশায় কয়েক হাত দূরে থেকেও দৃষ্টিসীমার বাইরে ভারতের বিশ্বখ্যাত নান্দনিক স্থাপনা তাজমহল। कोहरा आज पहला ही कोहरा है, आज पहले ही दिन सुबह से बहुत कोहरा है। आज ताजमहल दिखता है, ताजमहल नहीं दिख रहा। हम लोग देखने आते हैं, अभी दिख ही नहीं रहा। 10 बजने का टाइम हो गया, 10 से ऊपर ही होने वाला है, लेकिन कोहरे में कुछ दिखाई नहीं दे रहा है यहाँ। নয়াদিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে 300 মিটার দূরে কিছুই দেখা যাচ্ছে না বলে বুধবার থেকে বাতিল ও বিলম্বিত হাজারো ফ্লাইট। বৃহস্পতিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে নেমে আসে 16 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে দূষণের মাত্রা, আর্দ্রতা অতি উচ্চ, বাতাস বইছে কম, কমেছে তাপমাত্রাও। সব মিলিয়ে তীব্র হয়েছে ধোঁয়াশা। पहले जो पोल्यूशन नहीं था तो उस वक्त आंखों में जलन नहीं थी, स्किन पे इचेस नहीं थे, लेकिन अब जो पोल्यूशन की वजह से ये सारी प्रॉब्लम आ गई हैं। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বায়ুমান সূচক 450 ছাড়িয়ে যায়। দূষণের ভয়াবহতায় স্কুল শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস এবং শহরের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। রাতেই শহরের সব ধরনের নির্মাণ ও ভবন ভাঙার কাজ, বাস, ট্রাক চলাচল এবং ডিজেল চালিত জেনারেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়। কয়েকশো কিলোমিটার দূরে পাঞ্জাব রাজ্যেও ঘন কুয়াশায় দৃষ্টিসীমার বাইরে অমৃতসর শহরে শিখদের পবিত্রতম উপাসনালয় স্বর্ণ মন্দির। সীমান্তের ওপারে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেও পরিস্থিতি আরও ভয়াবহ। বৃহস্পতিবার রাতেও লাহোরে বায়ুমান সূচক ছিল 1400-র বেশি। তীব্র দূষণে অসুস্থ হয়ে প্রাদেশিক রাজধানীর শিশু হাসপাতাল ভরে গেছে রোগীতে। পাঞ্জাবে 5 বছরের কম বয়সী 1 কোটির বেশি শিশু গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে, সতর্কতা জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের। Those who are still in their mothers' wombs, who are actually mothers who are pregnant with babies inside them, these are the most at risk because they are the youngest, the most vulnerable, and the most impacted. দেশের দ্বিতীয় বৃহৎ শহরে নানা কঠোর পদক্ষেপ নিয়েও বাতাসের মান নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রশাসন। শ্বাস প্রশ্বাসের রোগ বাড়তে থাকায় খোলা হয়েছে প্রায় 200 ভ্রাম্যমাণ ক্লিনিক। হাসপাতালগুলোতেও বাড়ানো হচ্ছে শয্যা। पेशेंट जो आंतू वाला फेफड़ों का मसला जैसे या दमे का मसला है उसमें इजाफा हो रहा है और आमतौर पर ना मास्क लगाने की वजह से नज़ला, जुकाम, बुखार और आल्टो वाला खांसी वगैरह। চলতি মাসে পাকিস্তানে এখন পর্যন্ত সর্বোচ্চ বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে 1900, যেখানে বেঞ্চমার্ক হিসেবে 300 পার করাই মানব স্বাস্থ্যের জন্য বড় হুমকি বলে মাত্রা নির্ধারণ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নুজহাত কামাল, এখন, বিশ্ব। জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ হবে ট্রাম্প প্রশাসনের প্রধান কাজগুলোর একটি। গুরুত্বভাবে মধ্যপ্রাচ্য ইস্যু।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। তবে এসব সমস্যা সমাধানে করণীয় বিস্তারিত জানাননি তিনি। নির্বাচনে জিতেই মন্ত্রিসভা পুনর্গঠনে জোর দিচ্ছেন ট্রাম্প। নিজের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন রবার্ট এফ কেনেডি জুনিয়রকে, যিনি বরাবরই বিতর্কিত হয়েছেন ভ্যাকসিন বিরোধী অবস্থানের জন্য। ট্রাম্পের আইনজীবী টড ব্ল্যাঞ্চকে দিচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন নর্থ ডাকোটার গভর্নর ডগলাস বার্গামকে। গাজা আর লেবাননে চলমান ইসরায়েলি অভিযানে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। গত 24 ঘন্টায় 24 ফিলিস্তিনির পাশাপাশি নিহত হয়েছেন লেবাননের 6 নাগরিক। পশ্চিম তীরের জেনিন, রামাল্লাহ, নাবলুস, পূর্ব জেরুজালেম সহ বেলিমঘামে চলছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযান। অন্যদিকে হিজবুল্লাহ বলছে ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক সেনা ঘাঁটিতে হামলা করছে তারা। এরই মধ্যে জাতিসংঘের অভিযোগ, মধ্য গাজায় ত্রাণের গাড়ি প্রবেশের সময় ট্রাকে হামলা ও ত্রাণ চুরি করা হয়েছে। এদিকে লেবাননের সংসদে যুদ্ধবিরতির প্রস্তাব জমা দিয়েছেন রাষ্ট্রদূত লিসায়ে জনসন। গাজা, লেবাননের পাশাপাশি সিরিয়ার দামেস্কে আইডিএফ এর হামলায় প্রাণ গেছে 15 সিরিয়ান নাগরিকের। যদিও ইসরায়েল বলছে সশস্ত্র বাহিনী লক্ষ্য করে হামলা করা হয়েছে। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একাদশ দ্বাদশের পাঠ্য বইয়ে পরিবর্তন, শেখ মুজিবের 52 দিনগুলো বাদ, দলীয় এজেন্ডা থেকে বেরিয়ে সঠিক শিক্ষা দেওয়াই উদ্দেশ্য। সিলেবাস কারিকুলাম যাতে এটা একটা কোনো দলের সম্পত্তি না হয়ে ওঠে। যে রাজনৈতিক সরকারই আসুক তারা একচোখা হয়ে যায়, এই একচোখাটা না হয়ে সর্বজনীনভাবে যদি এটা করা যায় সেটা অবশ্যই উত্তম। অভ্যুত্থানের পর নানা ক্ষেত্রে সংস্কার শুরু হলেও শক্তিশালী বাজার সিন্ডিকেট ঠকছে কৃষক ভোক্তা, কঠোর পদক্ষেপের দাবি। এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না। সিডরে ক্ষতিগ্রস্ত বরগুড়ায় নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার, বেড়িবাঁধ মেরামতে ধীরগতি, দুর্যোগ মোকাবেলায় টেকসই সমাধানের দাবি। বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলা ব্রাজিল ম্যাচ 1-1 গোলে ড্র, প্যারাগুয়ের বিপক্ষে 2-1 গোলে হেরেছে আর্জেন্টিনা। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।